যারা বর্তমানে পিয়ার চায় না, আমি মনে করি তাদের বলতেছে তাদের সমর্থন শতকরা 90% লোক তাদের পক্ষে আছে, তাহলে পিয়ার তাদের আগে চাওয়া উচিত। কেননা তাহলে তারা তো সংখ্যাগরিষ্ঠতা পাবে, সরকার গঠন করবে, তাদের ভয় কোথায়? আমি মনে করি যারা পিয়ার চায় না তাদের উদ্দেশ্য আসলে ভালো না, তারাও একদিন অনুধাবন করবে, যখন ভোটে হারবে তখন অনুধাবন করবে না পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা যদি এত পার্সেন্ট ভোট যদি কালেকশন করতে পারি সেই অনুযায়ী আমাদের জাতীয় সংসদে আমাদের সদস্য আমরা প্রাপ্য হইতাম। ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে যে বিএনপির সমর্থিত প্যানেল হেরেছে, এখানে যদি তারা পিয়ার পদ্ধতিটা মেনে নিত তাহলে সংখ্যানুপাতিক হারে পিয়ার পদ্ধতিতে তাদের কিছু না কিছু প্রার্থী অবশ্যই রয়ে যেত। চরমোনাই মিডিয়ার পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আমিও আমার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ, অভিনন্দন। আমরা ইতোমধ্যে জানতে পেরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুলাদি পৌরসভার সম্মানিত সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আগেও আপনি জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলা সেক্রেটারির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। সব কিছু মিলিয়ে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুলাদি পৌরসভার যে সভাপতির দায়িত্ব পেয়েছেন, আপনার অনুভূতিটা যদি আমাদেরকে একটু জানাতেন। ধন্যবাদ। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ছোট্ট ক্ষুদ্র কর্মী হিসাবে আমি এই দায়িত্ব পাওয়ার পরে ওলামাদের মধ্যে ইসলামের যে কাজ এবং ওলামাদের যে দায়িত্ব আছে সে দায়িত্বটা সঠিকভাবে পালন করলে বর্তমানে সমাজের ওলামাদের যে ভূমিকা আছে সে ভূমিকাটা যদি যথাযথভাবে পালন করে তাহলে সমাজে যত অনিসলামিক কার্যকলাপ আছে সেটা দূরবর্তী হবে এবং আলেমরা অনেক পিছিয়ে আছে, তাদেরকে আমরা একত্রিত করতে পারলে, সংঘবদ্ধ করতে পারলে তাহলে ইসলামের যে মূল বিষয়গুলান আছে, বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের দায়িত্ব পালন করা, অনিসলামিক কার্যকলাপ দূর করা এবং আলেমদের মধ্যে ইসলামের দাওয়াতগুলান সকলের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত সহজ। এই জন্যে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গুরু দায়িত্ব আছে আর সমাজ এবং জাতি তাদের দিকে তাকিয়ে আছে। তারা প্রত্যেকটা আলেমরাই বিভিন্ন জায়গায় কম বেশি দায়িত্বে আছে, কেউ মসজিদের দায়িত্ব আছে, কেউ মাদ্রাসার দায়িত্ব আছে, কেউ ধর্মীয় টিচার হিসাবে আছে, কেউ খানকায় আছে। সকল মাধ্যমে এই জমিনে ইসলামের যে খেদমত যে যেখান থেকে যেটুকু করুক ততটুকু ইসলামের জন্য উপকার হবে। ঠিক ওলামা মাশায়েখরা যদি আরও আগিয়ে আসে তাহলে ইসলাম আগিয়ে যাবে, বাতিলরা পিছিয়ে চলে যাবে, বাতিলদের খানা আগামীতে এই বাংলার জমিনে থাকবে না যদি আলেমরা যথাযথভাবে দায়িত্ব পালন করে। আমিও চেষ্টা করব এই আইম্মা পরিষদের মধ্যে আলেমদের মধ্যে ইসলামের দাওয়াত কিভাবে প্রচার করতে হয়, কিভাবে মানুষের কাছে পৌঁছায় দিতে হয়, এটা তাদেরকে আলেমদেরকে উদ্বুদ্ধ করব এবং তাদেরকে আরও উৎসাহ দেব এবং এর গুরুত্ব সম্পর্কে জাতি যাতে আরও সুন্দরভাবে জানতে পারে যেন আলেমদের ভূমিকার কারণে আজকে ইসলাম এই জমিনে তাজা হয়েছে এবং সকলের কাছে পৌঁছে আছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির আলোকে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন। স্কুল কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলি আছে এই প্রতিষ্ঠানে গানের শিক্ষক বাধ্যতামূলক করা হয়েছে। তো এই যে গানের শিক্ষক বাধ্যতামূলক করা হয়েছে এর প্রতিবাদে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মাঠকে ইতোমধ্যে আমরা দেখেছি যে সরগরম করে রেখেছে, ব্যাপক প্রতিবাদ করে যাচ্ছে। যেহেতু আপনিও জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, সেই হিসাবে এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়াটা একটু জানতে চাচ্ছিলাম। দেখেন, এটা বাংলাদেশের এক হিসাবে শতকরা 90% লোক মুসলমান। এই দেশে স্কুলে যে গানের শিক্ষক দেবে এটা দুর্ভাগ্যজনক। এই দেশে এটা আমরা কোনোদিন আশা করি না, কামনা করি না। যারা এই সিদ্ধান্ত এখনও গাপটি মারা নাস্তিকরা রয়েছে তাদের এই সিদ্ধান্তকে আমি তীব্রভাবে প্রতিবাদ করি। এটা সরকার দায়িত্বশীল শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই এরকম সিদ্ধান্ত নেবে না, যদি নিয়ে থাকে তারা এটা থেকে ফিরে যাবে এবং বাতিল করবে। প্রয়োজন হয় প্রত্যেকটা স্কুলে কোরআন তেলাওয়াতের জন্য একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো। উলামা মাশায়েখ পরিষদের পক্ষ থেকে আমি সরকারকে বলবো যেন আপনাদের এখনও শুভবুদ্ধি উদয় হবে, কিন্তু আপনারা পিছপাও দিতে বাধ্য হবেন কোন সময় তীব্র আন্দোলনের মুখে। কাজেই এই আগুন নিয়ে খেলা করবেন না, এই মুসলমান জাতিদেরকে নিয়ে ধর্ম নিয়ে খেলা করবেন না। আজকে যে গান বাজনা ইসলাম স্বীকৃতি দেয় না আর সেই গান ঢুকাবেন ছোট্ট ছোট শিশুদের মধ্যে, স্কুল কলেজের মধ্যে তারা গান শিখবে, সেখানে কোরআন তেলাওয়াত শুনবে না, কোরআন শিখবে না, ধর্মীয় শিক্ষা শিখবে না, ইসলামিক বই পুস্তক থেকে তারা বঞ্চিত থাকবে। এটা কোনোদিন হতে পারে না। অবশ্যই সরকারের
শুভ বুদ্ধি হবে, এই সিদ্ধান্ত থেকে সরকার অবশ্যই পিছপা হবে। যদি পিছপা না হয় তাহলে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঘরে বসে থাকবে না। এইটা প্রতিহত করার জন্যে, এটা বন্ধ করার জন্য যে ধরনের কর্মসূচি প্রয়োজন হয় আগামীতে সে ধরনের কর্মসূচি কেন্দ্র থেকে দেওয়া হবে এবং সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তবু কোনো গানের শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠানে আসুক সেটা হতে দেওয়া হবে না। আপনাদের মূল দাবিটা হলো গানের শিক্ষক বাধ্যতামূলক না করে বরং শিক্ষা প্রতিষ্ঠানগুলি 92% মুসলমানের দেশে যেন ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। হ্যাঁ, কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হোক এবং পাঠ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, যে সমস্ত আজকে রাসূলের উম্মত হয়ে আমাদের শিশুরা রাসূল সম্পর্কে ভালো জানে না। আমি সরকারের কাছে বলবো, বর্তমান কারিকুলামে যা আছে এটা সংস্কার করে আগামী দিনের জন্য নতুন কারিকুলাম করবে এবং 1 হইতে কম পক্ষে ইন্টার পর্যন্ত ইসলাম শিক্ষার যে বইটা আছে সেটা বাধ্যতামূলক করে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ সংস্কারে যে তার দায়িত্ব এবং যে কাজগুলো করেছে এবং সাহাবায়ে কেরামের মধ্যে যে নির্দেশনা দিয়েছে সমাজ সংস্কারের এবং রসুলের আদর্শ ইত্যাদি এই বিষয়ে তার জীবনী সম্পর্কে যেন পাঠ্যে অন্তর্ভুক্ত করে, এটা সরকারের প্রতি আমি আহ্বান জানাই। অনেকে প্রতিক্রিয়া করছেন যে এটা ইউরোপিয়ান যে একটা পাশ্চাত্য, এইটা বাস্তবায়নের কোনো নীল নকশা এই সরকার করছে কিনা, এ ব্যাপারে আপনাদের অভিমত কি? এটা আমাদের অভিমত ধারণা, হয়তো সরকার নিজের সিদ্ধান্তে চলতে পারে না, পিছনে থেকে রিমোট টেপে কেউ আর রিমোটের মাধ্যমে কাজ করে। পশ্চিমা বিশ্বের আদর্শ যদি এই দেশে বাস্তবায়ন করতে চায় কোনোদিন সফল হবে না, কেউই সফল হইতে পারে না, ভবিষ্যতেও পারবে না। কারণ এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এই দেশের মানুষ ইসলাম সেন্টিমেন্টের মানুষ, ইসলাম বিদ্বেষী কোনো কার্যকলাপ এই দেশের মানুষ কোনোদিন মেনে নেয় নাই এবং নেবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পিআর পদ্ধতি যে নির্বাচন দাবি করে আসছে এর যৌক্তিকতা যদি একটু বুঝিয়ে বলতেন। দেখেন, শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত চায় তা না, আরও সমমানা অনেক দলেই বর্তমানে পিআর পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচন করার জন্য সবাই সরকারের কাছে দাবি জানায়, প্রস্তাব করতেছে। বর্তমান সংস্কার কমিশন তাদের কাছেও বারবার পিআর পদ্ধতির বিষয়টা উত্থাপন করে আসছে। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে সংখ্যা অনুপাতের মাধ্যমে যদি নির্বাচন হয় তাহলে বড় দল ছোট দল সকল দলেই তাদের সংখ্যা অনুযায়ী তারা সংসদে পার্টিসিপেট করতে পারে, তারা অংশগ্রহণ করতে পারে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্র পরিচালনার অংশীদার সকল দলেই কম বেশি হতে পারে, সবারই রাষ্ট্রের প্রতি ভূমিকা থাকতে পারে। যারা বর্তমানে পিআর চায় না, আমি মনে করি তাদের বলতেছে তাদের সমর্থন শতকরা 90% লোক তাদের পক্ষে আছে, তাহলে পিআর তাদের আগে চাওয়া উচিত। কেননা তাহলে তারা তো সংখ্যাগরিষ্ঠতা পাবে, সরকার গঠন করবে, তাদের ভয় কোথায়? আমি মনে করি যারা পিআর চায় না তাদের উদ্দেশ্য আসলে ভালো না, তারাও একদিন অনুধাবন করবে, যখন ভোটে হারবে তখন অনুধাবন করবে না পিআর পদ্ধতির মাধ্যমে আমরা যদি এত % ভোট যদি কালেকশন করতে পারি সেই অনুযায়ী আমাদের জাতীয় সংসদে আমাদের সদস্য আমরা প্রাপ্য হইতাম। যারা ফেয়ার নির্বাচন চায় তারা পিআর পদ্ধতির মাধ্যমে পিআর পদ্ধতির নির্বাচনে কত সফলতা আছে, সেখানে নমিনেশন বাণিজ্য থাকবে না, সেখানে দলকে যদি ভোট দেওয়া হয় দলেই আবার যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠাবে, ওই যে না মমতাজের মতোর অশিক্ষিত লোকগুলান সংসদে যাওয়ার মতন কোনো সুযোগ থাকবে না। আর এই রাষ্ট্র পরিচালনার জন্যে যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তি দরকার সেই ব্যক্তি সংসদে পাওয়া যাবে। পিআর পদ্ধতির মাধ্যমেই যদি নির্বাচন হয়, সংখ্যা অনুপাতে যদি হয়, তাহলে এই সরকার যে কোনো সরকার স্বৈরাচারী হইয়া উঠতে পারবে না, কারণ তখন তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আমার জনগণের ভোটের প্রয়োজন, ভোটের সংখ্যা যত বৃদ্ধি হবে সংসদে আমার আসন সংখ্যা তত বৃদ্ধি হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের তত বেশি থাকবে। এই জন্যে তখন সকলেই দলের প্রতি আনুগত্য থাকবে। এখন তো দলের প্রতি আনুগত্য নাই, জোর যার মুল্লুক তার। এইভাবে বিগত 17 বছর আমরা দেখছি ফ্যাসিস্টের নির্বাচন দেখছি, তারা জোরপূর্বক ভোট নিয়ে গেছে। যদি পিআর পদ্ধতির মাধ্যমে হইতো, আপনি দেখেন কেউ 1 লক্ষ ভোট পাইছে সে এমপি হয়েছে, কেউ 99,000 ভোট পাইছে এমপি হইতে পারে নাই, 1000 বা 1-2 ভোটের কারণে এমপি হইতে পারে নাই। তার এই 99,000 ভোটের কোনো দাম নাই, ওই 1 লক্ষ ভোটেরই দাম আছে। তাহলে সকল লোকের মূল্যায়ন হলো না। আর পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা ভোটার তার ভোটের মূল্য পাইলো, প্রত্যেকটা ভোটার মনে করলো যে আমি ভোটটা দিচ্ছি, আমার ভোটটা কাজে লাগছে। কাজে পিআর পদ্ধতি সংখ্যা অনুপাতের মাধ্যমে এই নির্বাচন যদি হয় তাহলে আশা করি এইটা সুফল আপামার যারা চায় না তাদেরও আর যারা যায় তাদেরও সকলের হবে। আমি দেন গোটা বিশ্বে প্রায় 92টা দেশের বেশি দেশে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হয় এবং তারা সরকার পরিবর্তন হয়। আর কেন সরকার যখন স্বৈরাচারী উঠবে পিআর পদ্ধতি হলে সে সরকার চলে যাবে, কারণ তখন তার রাষ্ট্র পরিচালনার বৈধতা তার নাই। হ্যাঁ, জনগণের ভালোবাসা নিয়ে যদি নির্বাচন রাষ্ট্র পরিচালনা করে তাহলে সে 5 বছর মেয়াদ উত্তীর্ণ করবে, কোনো সমস্যা নাই। তাই যে পিআর পদ্ধতির
বিকল্প আর বাংলাদেশে হতে পারে না। আমি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন হোক, এটা রাষ্ট্রের কাছে, বর্তমান সরকারের কাছে দাবি জানাইছি যে আপনারা অতি সহজে দুর্বার আন্দোলনের মুখে না যেয়ে জাতির সেন্টিমেন্টের দিয়ে তাকাইয়ে এবং অধিকাংশ দল কি চায় সেদিকে তাকাইয়া যদি পিআর পদ্ধতি ভালো হয় সেটা দিয়ে দেন। আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষে উভয় কক্ষেই পিআর পদ্ধতি চাই। এখানে পিআর পদ্ধতি যে দাবিটা উঠছে, এটা নিয়ে কিন্তু দুই পক্ষেরই বিরূপ মন্তব্য আছে। এক পক্ষ বলছেন, বিশেষ করে যারা পিআর চায় না তারা বলছেন যে পিআর পদ্ধতির নির্বাচন স্বৈরাচারের পুনর্বাসন। আবার যারা পিআর পদ্ধতি চায় তারা বলছেন যে পিআর ছাড়া নির্বাচন স্বৈরাচারের পুনর্বাসন। এখন এখানে আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আপনার প্রতিক্রিয়া? পিআর পদ্ধতি যারা চায় যারা চায় না প্রত্যেকেরই পক্ষে আর যুক্তি দিচ্ছে। আমরা গতানুগতিক এই 53 বছর বিগত দিনের নির্বাচন দেখেছি, রাষ্ট্র পরিচালনা দেখছি, মাঝে মাঝে স্বৈরাচার আইছে, মাঝে মাঝে ফেসিস্ট আইছে, মাঝে মাঝে অপশক্তি এই জাতির কাছে পৌঁছেছে। নতুন ফর্মুলায় এই রাষ্ট্র আগাবে, তখন তার সুফলটা যখন জাতি বুঝবে যে না পিআর পদ্ধতি অনেক ভালো। আমরা একবার দেখি না পিআর পদ্ধতির সুফলটা জাতির কাছে কীভাবে উত্থাপিত হয় এবং সংখ্যা অনুপাতে রাষ্ট্র পরিচালনায় সংসদে পার্টিসিপাল করুক, এটা হোক, তারপরে দেখি তখন তারা যারা পিআরের বিরুদ্ধে কথা বলে সেখান থেকে তারা জব পেয়ে যাবে। আর আমরা যারা পিআরের দাবি করি এইটা সুফল অবশ্যই জাতি পাবে, জনগণ পাবে, আমরাও পাবো, রাষ্ট্রও পাবে। পিআর পদ্ধতি বাস্তবায়ন হইলে স্বৈরাচার ফেরার কোনো সম্ভাবনা দেখছেন কি? না, না, সম্ভাবনা কম। আপনার দাবি হলো মূলত পিআর আসলে স্বৈরাচার ফিরবে না, বরং পিআর আসলে স্বৈরাচার আসতে বাধাগ্রস্ত হবে। ডাকসু নির্বাচন হইলো, জাকসু নির্বাচন হইলো, এই ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন উভয়টাই কিন্তু বিশেষ করে ইসলামপন্থীদের একটা বড় ধরনের বিজয় আমরা দেখতে পেয়েছি। তো এই ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে যে ইসলামপন্থীদের একটা বিজয়, এইটা রাম বামদের জন্য বা ইসলাম বিরোধীদের জন্য কোনো অশনি সংকেত দেখছেন কিনা? অবশ্যই এই নির্বাচনে, দুটা ইউনিভার্সিটির নির্বাচনে জাতিকে মেসেজ দিতেছে, একটা পুকুরের মধ্যে যদি 20টা খৈলা মাছ থাকে তাহলে পানি এককালে সিটাই উপরে, ওই পুকুরের মধ্যে শিং মাগুর আরও হাজার হাজার শত শত থাকে, কেউ টের পায় না। ঠিক গোপনে আজকে দেখেন তাদের ইসলামপন্থীদের মানুষগুলো যদি নিরপেক্ষভাবে ভোট দিতে পারে তাহলে তাদের রায় ঠিক মতোই তারা যোগ্য ব্যক্তিকে দেবে। আরেকটি কথা, আজকে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন, এই ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন যদি হতো তাহলেও মনে করেন যারা পরাজয় হয়েছে তারাও তো সংখ্যা অনুপাতে অনেক তাদের আসন বা প্রার্থী বিজয়ী হইতো। কিন্তু পিআর পদ্ধতির সুফল তাদেরও এখানে বোঝা উচিত। আর পিআর পদ্ধতি না থাকার কারণে তারা এক সেটটা হেরে গেল, আর যারা বিজয়ী হলো তারা এক সেটে। এখানে দারুণ চমৎকার একটা তথ্য কিন্তু আপনি ইতিমধ্যে দিয়েছেন যে এই ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে যে বিএনপির সমর্থিত প্যানেল হেরেছে, এখানে যদি তারা পিআর পদ্ধতিটা মেনে নিত তাহলে সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতিতে তাদের কিছু না কিছু প্রার্থী অবশ্যই রয়ে যেত। তাদের অবশ্যই আজকে এই ডাকসুর সংসদে তারা বিপি, এজিএস, জিএস এর মধ্যে থেকে তারা অংশ পেত, তারাও তো অনেক ভোট পেয়েছে। ওই ভোট হারে তারা যদি পিআর পদ্ধতির মতো নিত তাহলে তারাও সব জায়গায় জাকসু এবং ডাকসু সকল জায়গায় তাদের প্রার্থী বিজয়ী থাকতো, তাদের প্রতিনিধি থাকতো। পিআর পদ্ধতির বিরোধিতা করে এখানে তারা নিজের পায়ে কুড়াল মারলো। আমরা দেখতে পাচ্ছি যে পিআর পদ্ধতির দাবিতে বাংলাদেশে প্রায় 12-14টি দলই ব্যাপক আন্দোলন করে যাচ্ছে। ইতোমধ্যে প্রায় 6 থেকে 7টি দল লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছে, যেমন 18 সেপ্টেম্বর, তারপরে 19 সেপ্টেম্বর, তারপরে আগামী 26 সেপ্টেম্বরে সারা বাংলাদেশের উপজেলা পর্যায়ে যে বিক্ষোভ মিছিল ঘোষণা করেছে। আগামী 26 তারিখে আপনাদের মুলাদী উপজেলায় পিআর পদ্ধতির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ঘোষিত যে প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য মুলাদী উপজেলার সাধারণ জনগণ এবং দায়িত্বশীলদেরকে কি আহ্বান করবে? দায়িত্বশীলদের আহ্বান করব, গতকালকে আপনারা দেখছেন মিডিয়ার মাধ্যমে মুলাদী উপজেলা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা তারা প্রস্তুতি মিটিং করছে এবং সকলকে একত্রিত করে এবং সফলভাবে তাদের কেন্দ্রের নির্দেশনা মুলাদীত উপজেলা পর্যায়েও তারা বাস্তবায়ন করার জন্য যাহা কিছু করণীয় সেই ধরনের প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছেন। কর্মীদেরকে আহ্বান করবেন 26 তারিখে? হ্যাঁ, সকল কর্মীদেরকে মেসেজ দেওয়া হয়েছে এবং এর মধ্যে দেওয়া হবে সকলের জন্য পিআর পদ্ধতির মুলাদী উপজেলা যে বিক্ষোভ মিছিল আছে এই মিছিলে তারা অংশগ্রহণ করবে এবং করার জন্য আহ্বান করা হয়েছে। এই মিডিয়ার মাধ্যমেও যারা এখনো দাওয়াত পায়নি তাদেরকে আমি দাওয়াত দিয়ে দিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পিআর পদ্ধতির দাবিতে এবং কেন্দ্রের ঘোষিত কর্মসূচি অনুযায়ী মুলাদী উপজেলায় যথাযথভাবে বিক্ষোভ মিছিল হবে। এই মিছিলে সকলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। গুরুত্বপূর্ণ সময় দিয়ে চরমোনাই মিডিয়াতে সংযুক্ত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ মুলাদী পৌরসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত। আমাদের সঙ্গে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু চরমোনাই মিডিয়াতে সংযুক্ত ছিলেন।
চরমোনাই মিডিয়ার পক্ষ থেকে হজরতকে আবারও মোবারকবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য এক সময়, আবারও মিডিয়ার মাধ্যমে কথা হবে আপনাদেরকে সাথে নিয়ে। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।